নৌকা ডুবে যাচ্ছে, আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে, আর খুব বেশি সময় আছে বলে মনে হয় না। আপনি পতনের সময় কতগুলো লক্ষণ খুব স্পষ্টভাবে দেখবেন। অনেকগুলো লক্ষণ আমি চারপাশে দেখছি। আজ দুটো নিয়ে কথা বলতে চাই। নৌকা ডুবে যাচ্ছে ভাই, আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে, আর এই আগুন নিভানোর মতো ক্ষমতা এই মুহূর্তে কারো নাই। ঘরে আগুন লেগে গেছে, ঘরে আগুন লাগানো বোঝেন? আগুনের মধ্যে মনে করলেন যে এবার ঘিয়ের ফোটা ফোটা না, পুরো একটা ডিব্বাই ঢেলে দিছে আমেরিকা। গতকাল প্রধানমন্ত্রী একটা দীর্ঘ ভাষণ দিয়েছেন, ডিউরেশন 49 মিনিট। টানা কয়েকদিন আটক থাকার পর বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের 6 সমন্বয়ক। মুক্তির পর শুক্রবার তারা যৌথ বিবৃতি দিয়েছেন। আটক থাকাকালীন ডিবি কার্যালয়ে কি কি ঘটেছে এর বর্ণনাও দিয়েছেন। একই সঙ্গে সরকারের মিথ্যা প্রোপাগান্ডা ও দমনপীড়নকে তোয়াক্কা না করে সারা দেশের ছাত্র নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের 6 প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা কিন্তু ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝে গিয়েছেন। তার জন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি আজকের এই ভিডিওতে সবকিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সেই সাথে শেখ হাসিনার পতন নিয়ে যাদের সংশয় রয়েছে তারাও আজকের এই ভিডিওটি দেখে যান, আশা করি অনেক কিছু জানতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওটি আওয়ামী লীগ এবং বিএনপি ভাইদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। কি ঘটতে যাচ্ছে আজকের দিনে সারা বাংলাদেশে? আমজনতা থেকে যারাই আছেন, রাজনৈতিক কর্মী, ছাত্রছাত্রী, প্রত্যেকেই আজকের এই আন্দোলনকে সহযোগিতা করবেন নাকি করবেন না? গতকালকে যে ঘোষণা দিয়েছে সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নতুন 2টা আন্দোলনের ঘোষণা দিয়েছে। আজকেরটা থেকে আগামীকালকেরটা আরও খারাপ হবে, আওয়াজ হবে না, কিন্তু ঘটনা ঘটে যাবে। দর্শক, শনি এবং রবিবারের জন্য কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বার্তায় আজকে সারা দেশে বিক্ষোভ মিছিল, এটাও একদিকে বড় কঠিন অবস্থান তৈরি হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আওয়ামী লীগ আবার তাদের যে শোক মিছিল ছিল সেটা আজকে স্থগিত করে দিয়েছে। আর আগামীকালকে থেকে যেটা হবে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এইটা কিন্তু খারাপ জিনিস, রাষ্ট্রকে স্থবির করে দিবে যদি জনগণ এই ডাকে সাড়া দিয়ে বসে। এখন এই আজকে যে বিক্ষোভ মিছিলের যে আন্দোলন, এটা সম্পর্কে আপনার যারা বৈষম্য বিরোধী আন্দোলনের এই মুহূর্তে লিড করা সমন্বয়করা আছেন, প্রধান 6 জন কিন্তু আপাতত তারা সম্ভবত শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অনেকটা তাদের ট্রমা গিয়েছে, সেই কারণে তারা চিকিৎসাধীন আছে। তো বাকি যারা আছেন মাঠে তারা কিন্তু এই ঘোষণাগুলো দিচ্ছেন। তো যিনি এই ঘোষণাগুলো দিচ্ছিলেন তার গলার মধ্যে যে আওয়াজ ছিল সেই আওয়াজটা এই জাতিকে কিভাবে ভাইব্রেট করে সেটা কিন্তু দেখার বিষয়। ডাক দিছে কারে দেখেন। আজকের দিনে বিক্ষোভ মিছিল শুধুমাত্র ছাত্রদের জন্য না, তার যে বক্তব্যের অংশ ছিল, আপনি বিএনপি হন, আপনি ধর্মভিত্তিক কোনো দলের সদস্য হন, আপনি হিন্দু হন, আপনি মুসলিম হন, অথবা আপনি ব্যবসায়ী হন, আপনি যেই দলের রাজনীতিবিদ হন, সাধারণ মানুষ হন, ছাত্র হন, অছাত্র হন, সবাইকেই এই আন্দোলনকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন। সারা দেশের ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং 9 দফার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলেও প্রেস বার্তাটিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে পাঠানো আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশের প্রতিটি জেলার কেন্দ্রস্থলে ছাত্র, শিক্ষক, আইনজীবী, সংবাদকর্মীদেরকেও এক হয়ে বিক্ষোভ মহাসমাবেশ, শব্দটা বুঝছেন, মহাসমাবেশ পালন করার আহ্বান জানানো হয়েছে। তো ইতিমধ্যে আমরা দেখছি গতকালকে রাত্রে থেকে খুবই ভাইরাল আজকের আন্দোলনে কে কোথায় যাবে না যাবে। ফেসবুক যারা স্ক্রলিং করছেন তারা কিন্তু নিজেদের টাইমলাইনে থাকা বা ফ্রেন্ড লিস্টে থাকা যে বন্ধুদের অ্যাক্টিভিটিস, সেখানে আমরা মোটামুটি আমরা বুঝতে পারছি যে আজকের আন্দোলনে হিউজ পরিমাণ মানুষ কানেক্ট হতে যাচ্ছে। অসহযোগ আন্দোলনটাতে ঘটবে অন্য বিপত্তি। অলরেডি অসহযোগ আন্দোলনের প্রতি একটা সমর্থন জানিয়ে বসেছে কে? 10 মিনিট স্কুলের আয়মান সাদিক। কিছুটা ঝাল তো আছে, সবার আগে আয়মান সাদিক এবার ঝাঁপাই পড়ার কারণও আছে কিছুটা। একটা স্টার্ট আপ চুক্তি ছিল আপনার 10 মিনিট স্কুল প্লাস আমাদের সম্ভবত আইসিটি ডিপার্টমেন্টের মধ্যে। প্রতিমন্ত্রী পলক 5 কোটি টাকার একটা কি বলা হয় যে প্রস্তাবিত প্রজেক্ট অথবা এই টাকাটা ফান্ডিং করার কথা ছিল। তো সেই জায়গা থেকে প্রতিমন্ত্রী পলক যখন সরে আসছিলেন তখনই আয়মান সাদিক কিন্তু একটা স্টেটাস দিয়েছিল। আন্দোলনের প্রথমে আয়মান সাদিকরা কিন্তু কানেক্ট হয় নাই, বাট যখনই হয়েছে তখনই কিন্তু এই একটা ধাক্কা, তো 5 কোটি টাকার একটা প্রজেক্ট কম না, তাই না? এটা বিনিয়োগ পাইতো, সেখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এইবার এই অসহযোগ আন্দোলনে আয়মান সাদিকের 10 মিনিট স্কুল ঘোষণা দিয়েছে সকল ধরনের কার্যক্রম তাদের অনির্দিষ্টকালের জন্য বন্ধ। অসহযোগ আন্দোলনটা মানে কি? অসহযোগ আন্দোলন মানে হচ্ছে রাষ্ট্র স্থবির হয়ে যাওয়া। ভ্যাট দেবেন না, ট্যাক্স দেবেন না, দোকানদার দোকান খুলবে না, স্কুল কলেজ তারা খুলবে না, ছাত্রছাত্রীরা স্কুলে যাবে না, গাড়ির চাকা ঘুরবে না, ব্যবসা প্রতিষ্ঠান খুলবে না। তো এই যদি হয়, বিদ্যুৎ বিল দিবেন না, গ্যাস বিল দিবেন না, এটার আবার সুযোগ নাই সব জায়গায়, কারণ এখন অনেক জায়গায় প্রিপেড সিস্টেমের, শহরে বেশিরভাগ, গ্রামে এখন এই সুযোগটা আছে। তবে এটি মাফের সুযোগ নাই, এটা না দিয়া আসলে থাকারও সুযোগ নেই। কারেন্টের লাইন কাটে দিব, তো বাঙালি এটা নিতে পারবে না। বাট বাকি যে জিনিসগুলো আছে সেইগুলোতে এখন 10 মিনিট স্কুলের দেখা দেখি যদি এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিষ্ঠান সমর্থন দিয়ে বসে,
তাহলে কিন্তু পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। এটা সরকার পতনের আন্দোলনেও পরিবর্তিত হতে পারে, যেটা আসলে শঙ্কা করছে বাংলাদেশ আওয়ামী লীগ বা তাদের নেতারা, যে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি বা জামাত শিবির তারা চাচ্ছে সরকার পতনের আন্দোলন। তো আমি ওবায়দুল কাদের কাকুর উদ্দেশ্যে একটা কথা বলি যে আপাতত আপনি মুখটা একটু বন্ধ রাখেন। আপনার মুখে মানুষ গত 15 বছর কথায় কথায়, এই যে মন্ত্রীরাও আছেন, কথায় কথায় খালি এটা বিএনপি জামাতের কাজ, বিএনপি জামাতের কাজ, মানুষ দেখতেছে প্রকাশ্যে একটা, আপনি জোর কইরা দেখাবেন আরেকটা। তো এগুলাতে হয়েছে কি, আপনাদের কথার প্রতি মানুষের আস্থা উঠে গেছে। প্রকৃতপক্ষে এখন বিএনপি জামাত যদি কোনো ঘটনা ঘটায় বাঙালি এখন মানবে না, কারণ এইটাই তো সিস্টেম, এইটাই তো। আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, আপনার আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে, যেখানে দুর্নীতি হচ্ছে, যেখানে অন্যায় হচ্ছে, সেইটাকে প্রটেস্ট করেন, সেইটার বিচার করেন। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগের লোক হলে বিচার পাইব, বিএনপির সময় বিএনপির লোক হলে বিচার পাইব। এই কারণে এই জাতি এক এক সময় এক একবার এক এক দলকে প্রত্যাখ্যান করছে। আপনি দেখেন আর্মি সরকারের সময়, এই যে আমাদের 111 সরকারের সময় মানুষ গণহারে আওয়ামী লীগের ভোট দিয়েছিল। কেন? তৎকালীন সময় বিএনপির দুর্নীতি এতটা আকাশচুম্বী ছিল যে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এখন আওয়ামী লীগের ভোট দিয়া আবার আওয়ামী লীগ এখন গত 15 বছরে এমন একটা অবস্থানে আসছে, যেই দেশে যেই জাতি 2 টাকার কাজ কেউ কেউ ফ্রিতে করে দেয় না, আজকে সেই জাতি সিঙ্গারা খাওয়াচ্ছে, রিক্সাওয়ালা ভাড়া নিচ্ছে না, সেলুট দিচ্ছে, মানুষ জায়গা টাকা পানি দিচ্ছে। ভাই বোঝেন, এই জাতি হঠাৎ করে এত উদার হয়েছে কইছে? উদার হয় নাই। বিষয়টা হচ্ছে কি, ভিতরে যে ক্ষোভ, কেউ এক বোতল পানি দিয়ে সেই ক্ষোভটা প্রকাশ করছে, কেউ একটা সিঙ্গারা দিয়া করছে, কেউ নিজের বাসার দরজাটা খুলে দিয়া একটা মানুষরে ছাত্রলীগ অথবা পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য করছে। কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সরকার, রাষ্ট্র গোলাই ফেলছি আমরা। আমার মনে হয় আমারও যারা দেখেন এখানে 90% মানুষ, হোয়াট ইজ দ্য মিনিং অফ সরকার আর রাষ্ট্র, এই দুইটা কিন্তু এটা আলাদা, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা আসলে এমনভাবেই দেখতেছি, বা আমাদের পড়াশোনা নাই, তা আমরা মনে করতেছি সরকার রাষ্ট্র পুরোটা তো একই। সরকার বিরোধী কথা আমি বলার সাহস আছে, সবাই বলতে পারবে আইনত, কিন্তু রাষ্ট্র বিরোধী হিসাবটা হচ্ছে আলাদা। বুঝাতে পারছি? আচ্ছা, এটা নিয়ে অন্য আরেকদিনকার টপিক করবো। তো আজকে দেখা যাক ছাত্রদের এই ডাকে কি পরিমাণ মানুষের সমাবেশ হয়। তবে গতকালকে আমরা যা দেখেছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বিক্ষোভটা আজকের দিনে মানুষ আরও বেশি কানেক্ট হবে। কেন জানেন? অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামছে, অনেক জায়গায় ধাওয়া পাল্টা দিচ্ছে, বিশেষ করে ঢাকা উত্তরা, মিরপুর, তারপর হচ্ছে খুলনা, বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে। এখন হচ্ছে কি, মানুষের ভিতরে যত, এই মুহূর্তে আওয়ামী লীগের উচিত চুপচাপ থাকা, একদম চুপ থাকা। যে কোনো একটা রং স্টেপ একটা বড় ধরনের বিপদে ফালাই দেবে, যেটা কেন্দ্রীয় মানে হাইকমান্ড বুঝতে পারতেছেন। আজকে এই যে শোকসভা বাতিল করা হয়েছে, এটা কিন্তু একটা সুন্দর সিদ্ধান্ত। জানো তো আজকের দিনে আমি ভয় পাচ্ছিলাম যদি ঠিকই আওয়ামী লীগ আজকে তারাও তাদের শোক র্যালি বার করতো, তাহলে আওয়ামী লীগও ধরেন এরকম, হ্যাঁ, সব নেতাকর্মী রাস্তায় নামতো, ছাত্রছাত্রীরাও পিছু হটতো না, কারণ ভয় তো সরে গেছে। আপনি দেখেন বাচ্চা বাচ্চা ছাত্ররা পুলিশের সামনে কেমন ভাষায় কথা বলে, প্রধানমন্ত্রী নিয়ে কেমন ভাষায় কথা বলতে সাহস পায়, আইনশৃঙ্খলা ওবায়দুল কাদের সাহেব নিয়ে, এই যে সাহসটা, এটারে আন্ডার এস্টিমেট করার সুযোগ নাই। আর আজকের দিনে আওয়ামী লীগের ভিতরেও একটা শক্তি আছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকুক এটা চায় না। কারণ কি, ওই যে 15 বছর দল ক্ষমতায় আমি কি পাইলাম? উল্টা পাইলাম তো পাইলাম কয়েকটা মামলা, কমিটি থেকে বাদ, অপমান, হ্যারাসমেন্ট, হাইব্রিড টাকাওয়ালারা একটা আস্তানা গড়ে ফেলছে। একটু বোঝা শোনা উচিত অন্তত এই ঘটনাগুলো থেকে দেখে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন। অতি শিগগিরই চূড়ান্ত ডাক দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। গতকাল শুক্রবার 2 আগস্ট বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি লিখেছেন, খুলনা, সিলেট, ঢাকায় পুলিশ আমার ভাইদের ওপর আবারও গুলি চালিয়েছে। আমরা অতি শীঘ্রই চূড়ান্ত ডাক দিচ্ছি। পরে আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, পুলিশ আবারও গুলি চালিয়েছে, সরকার তার গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে ছাত্র জনতাকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, আমাদের চূড়ান্ত পর্যায়ে ডাক দিতে বাধ্য করছে। উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিতে গতকাল শুক্রবার দুপুর 1:45 গণমিছিল শুরু হয়। এ সময় গণমিছিলে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও এই আন্দোলনে অংশ নেন শিক্ষক, সাংবাদিক এবং আইনজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এদিন দীর্ঘ 3.5 ঘণ্টারও বেশি সময় পর সায়েন্স ল্যাব মোড়ের অবরোধ ছেড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ করেন। পরে বিকেল 5:10 দিকে তারা শাহবাগ ছেড়ে গণমিছিল নিয়ে সায়েন্স ল্যাবে যান। তোমার বাবার নেতৃত্বে আমরা ছাত্র, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবীভাবে দাবি করছিলাম। আজ দেশবাসীকে বলবো, সাইডের উপরে যারা আছি তারা তাদের ছেলে মেয়ে বউ নিয়ে নাতি লইয়া চাপি পড়েন। আইনে তাদের কোথায় অধিকার দিয়েছে দেখা মাত্র রাস্তা একটা মানুষকে গুলি করা, এটা কমপ্লিটলি এখন পুরো জাতির উপরে চলে গেছে। পুরো সমগ্র জাতি, যে কোনো পেশা, যে কোনো মানুষ, এটা এখন সবারই আগে আসতে হবে।
আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম যাতে সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে পারে, তাদের যেন স্বাধীনতা থাকে। রক্তের মূল্য দিতেই হবে। তুমি অন্যায় করবা, তোমাকে অন্যায় তোমার উত্তর দিতেই হবে। ছাত্ররা নির্বিচারে মারা যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে, আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো, এটা কখনোই হতে পারে না। তার আগে বিকেল 4:30টার দিকে কয়েক শতাধিক শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবরোধ করলে বন্ধ হয়ে যায় উভয় পাশের যান চলাচল। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। এর আগে বৃহস্পতিবার 1 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বার্তায় শুক্রবার সারা দেশে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়। বার্তায় বলা হয়, আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তি স্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কি অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কি অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না, কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলনকে থামাবো না। জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সকলের স্মরণে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করছি। এ সময় তারা একই সঙ্গে শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতি কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, আলেম ওলামা সহ বাংলাদেশের সকল স্তরের নাগরিকদের প্রতি ঘোষিত কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করার আহ্বান জানান। ফাজবির তাজ, ATN বাংলা। ভীষণ দুর্ভাগা একজন মানুষ বলে নিজেকে মনে হতো এতদিন। জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময় একটা ভয়ঙ্কর স্বৈরাচারের মধ্য দিয়ে জীবন কেটেছে। আজ আবার অসাধারণ সৌভাগ্যবান মনে হচ্ছে নিজকে, এই কারণে যে একটা গণ অভ্যুত্থানের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি, একটা গণ অভ্যুত্থান হতে দেখছি। এরকম সাক্ষী সহজে হওয়া যায় না। আমরা নিশ্চিতভাবেই বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি। খুব সামান্য সময় বাকি আছে, আমি বিশ্বাস করি। আর কোনো রকম কোনো ঠেকানোর উপায় এই বিভৎস বর্বর স্বৈর শাসকের আর নেই। আন্দোলন গতকাল যে পর্যায়ে গেছে, তারপর এটা আসলে এক দফা এক দাবিতে পরিণত হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া, আর সে যদি পদত্যাগ না হয় তাহলে সরকারকে লোকজন টেনে হিচড়ে নামাবে। এর মাঝামাঝি আসলে আর কিছু নাই। খুব সোজা সাপটা। এবং নতুন কর্মসূচি এসছে। এবং গতকাল খুব সিগনিফিক্যান্ট ঘটনা অনেকগুলো ঘটেছে। এর মধ্যে একটা ঘটনা আমি একটু উল্লেখ করতে চাই, যেটা আমি বলতে প্রস্তুত যে এটাও এই আন্দোলনের মধ্যে একটা বিরাট ডাইমেনশন যুক্ত করেছে। প্রতিটা মানুষ সমান, কিন্তু তারপরও কিছু কিছু শ্রেণী ইনভলভমেন্ট অনেক বেশি গুরুত্ব বাড়িয়ে দেয়। একই সাথে আমি এই ভিডিওতে কথা বলতে চাই, এবার আন্দোলনকে ডাইভার্ট করার জন্য, আন্দোলনের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য সরকার কি করতে পারে সেটাও আমরা ধারণা করব, আমরা বলবো, এবং আদৌ সেটা সফল হবে কিনা মনে হয় না জবাবটা আমাদের দেওয়ার দরকার আছে, তারপরও আলোচনা করব। গতকাল একটা অভাবনীয় ঘটনা ঘটেছে। সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিকরা নেমেছেন, ডক্টরস নেমেছেন, আইনজীবীরা তো মাঠে আছেনই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আছেন, অভিভাবকরা নেমেছেন। আমি বেশ কয়েকজন অভিভাবককে দেখেছি মিডিয়ার সাথে কথা বলছেন, তাদের সন্তানরা ঘরে থেকে মারা যাচ্ছে, সুতরাং তারা এখন আর ঘরে বসে থাকতে চান না। আমি আবারও বলি, একটা রাষ্ট্রে প্রতিটা নাগরিক সমান, প্রতিটা শ্রেণীকে আমরা সম্মান করি, প্রতিটা শ্রেণীর প্রতি আমরা গুরুত্ব দিই, কিন্তু এই শ্রেণীটা যখন আন্দোলনে নেমেছে, এটা আরেকটা নতুন ডাইমেনশন যোগ করেছে। সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। প্রথম আলোর হেডলাইন, মিরপুর বিএইচএসে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা পরিবারের সদস্যগণের মিছিল, তাদের হাতে যে প্ল্যাকার্ড, তার মধ্যে রক্ত। আমি একটু পড়ি। চলমান ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে গণমিছিল সমাবেশ করেছে রাজধানীর মিরপুর ডিওএইচএসে বসবাসকারী মানুষেরা। আজ শুক্রবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যে কয়েক হাজার মানুষ এই গণমিছিলে যোগ দেন। শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষের হত্যার বিচার চেয়ে স্লোগান দেওয়া হয় মিছিলে। আমরা খেয়াল করি, কয়েক হাজার মানুষ এই মিছিলে যোগ দিয়েছেন। ডিওএইচএস এর মিছিলে ব্যানার ছিল চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবীর আহ্বান। তাদের স্লোগান কিরকম ছিল? উই ওয়ান্ট জাস্টিস। আমরাকে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সরকারকে স্বৈরাচার বলেছে, সরকার যে তাদেরকে রাজাকার বলেছে তাই বলেছে, এবং প্রধানমন্ত্রী এটা নাকি বলেন, এটা মিথ্যা কথা বানানো হয়েছে। তো আজকে তো এই অবসরপ্রাপ্ত এরা বলছে, কতগুলো ক্লাউন বিবৃতি দেয় না, ওই যে 24-25 কে জানি আছে, তারা বিবৃতি দিচ্ছে না, সরকারের লোকজন চিল্লাচ্ছে না, এই রাজাকারদেরকে সাদ্দাম ছাত্রলীগের শেষ দেখে ছাড়বে বলছে না, বলুক না একটু। সরকারের সব বিভিন্ন পর্যায় থেকে তাদের উপরে এখন মন্তব্য করা হোক, একটু দেখি আমরা কত হ্যাডাম আছে। যাই হোক, তারা আসলেন এবং খুব বড় একটা মিছিল করলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে আমরা আসলে দেখতে চাই একটা গণ আন্দোলনের যে চরিত্র, সেই চরিত্র পুরো নিয়ে নিয়েছে। আজ একটা কনসার্টের ডাক দেওয়া হয়েছে। এই কনসার্টে অত্যন্ত আওয়ামী লীগের সাথে সংযুক্ত লোকজনও আছে, আগেও বলেছি, কিন্তু তারপরও তারা আসছেন, তারা এর মধ্যে থাকছেন। সো প্রতিটা শ্রেণীর পেশার
প্রতিটা জায়গার মানুষ যখন যুক্ত হচ্ছে, একটা গণঅভ্যুত্থানের যে চরিত্র সেটা একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে পরিবার পরিজন এবং প্রথমত আছে উল্লেখযোগ্য সংখ্যক নারী ছিলেন, আমরা ওইটার ভিডিও দেখেছি, অনেক নারী এখানে নেমে এসেছেন। চমৎকার। রাষ্ট্র যখন ধ্বংসের মুখে চলে গেছে, একটা দেশে লাশের পাহাড় তৈরি করে যখন একটা বর্বর সরকার ক্ষমতায় থাকতে চাইছে, তখন তাদের নেমে আসারই কথা। আমরা তাদেরকে এই সিদ্ধান্তকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই, যদিও কৃতজ্ঞতা জানানোর কিছু নাই। এই রাষ্ট্রকে আবার রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, এই রাষ্ট্রকে একটা মধ্যযুগীয় মানে সাম্রাজ্য, একটা সম্রাজ্ঞী শাসিত মধ্যযুগীয় সাম্রাজ্য বা মগের মুলুক থেকে একটা রিপাবলিকে পরিণত করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। এটা মগের মুলুক হয়ে গেলে কারো কোনো লাভ নেই। তো এটা তাদের কর্তব্য, তারা তাদের সেই কর্তব্যে সাড়া দিয়েছেন। অসাধারণ। এখন যেটা হয়েছে, নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বিক্ষোভ আছে এবং আগামীকাল থেকে রবিবার থেকে অসহযোগের ডাক দেওয়া হয়েছে। আমি এই আন্দোলন যে জায়গায় চলে গেছে, এখন আসলে কিছু বিভ্রান্তি তৈরি করা হবে। কি বিভ্রান্তি তৈরি করা হবে সেটা নিয়ে আসবো। আগে কর্মসূচি প্রসঙ্গে যা বলা হয়েছে সেটা একটু পড়তে চাই। উনি বলছেন, একজন সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি যে আগামীকাল, এটা যেহেতু গতকাল দেওয়া হয়েছে, সারা দেশে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিটি জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। তিনি বলেন, এই সরকারকে কোনো কর দেওয়া হবে না, বিদ্যুৎ গ্যাস বিল দেওয়া হবে না, সচিবালয়, সরকারি বেসরকারি সব কার্যালয় বন্ধ থাকবে, গণভবন বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না। এই সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। এই সরকার যেন আর না থাকতে পারে সেজন্য সবাইকে এই কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। অসহযোগ নিয়ে আমার কথা আছে, আমি পরে আবার বলবো। ডাইভার্ট কিভাবে করা হতে পারে সেটা দুটো জিনিস আমাদের গতকালই চোখে পড়েছে, এই সমন্বয়কের বক্তব্যের মধ্যেও আছে, সেটা আসছি শেষে। তার আগে জনাব জুনায়েদ আহমেদ পলক কথা বলেছেন। উনি বলছেন গতকাল, করজোর করে মাফ চেয়ে বলছেন, আমি তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি, যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। ইন্টারনেট ব্যাহত হওয়ার দায় ওনার কেন? ওনার জামাত শিবির আগুন জ্বালায় দিচ্ছে, কি ডেটা সেন্টার ইত্যাদি ইত্যাদি, আর ওটাকে এমনি এমনি বন্ধ হয়ে গেছে, তো ওনার দায় কেন? আজকে কেন এসব কথা বলতে হয়? কারণটা আমরা আসবো, আমরা ধারণা করতে পারবো। তিনি আরো বলছেন, তাদের কারো কর্তব্যে অবহেলার কারণে তরুণ প্রজন্ম যদি তাদের ভুল বোঝে, ক্ষুব্ধ হয়, তাহলে সে দোষে যেন তারা শাস্তি পান। যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নিতে রাজি আছেন, কিন্তু যাদের ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রীকে দোষারোপ করা হলে তিনি কষ্ট পান, তিনি প্রধানমন্ত্রীকে ভুল না বুঝতে আহ্বান জানান। এটাই হচ্ছে ট্রিক। যারা পলক না, সবচেয়ে পাওয়ারফুল যে মন্ত্রীকে আমরা মনে করি, সেও প্রধানমন্ত্রীর কাছে চাকর বাকরের কিছু না, সেকেন্ড চাকর বাকরের কিছু না, জাস্ট একটা সেকেন্ড লাগবে তাকে রাখা বা না রাখার ক্ষেত্রে। এগুলো আমরা খুব ভালো মতো বুঝি। প্রধানমন্ত্রী যেমন ভারতের চাকর বাকর, ঠিক একই রকম ভাবে প্রধানমন্ত্রী চাকর বাকর হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী, যাকে আমরা মনে করি যে কেউ চোখ বন্ধ করে মনে করি সেও প্রধানমন্ত্রী চাকর বাকরের মতো। সুতরাং এই পলক বলি বা আর যে কেউ যে কোনো কাজ করুক না কেন, সেটা প্রধানমন্ত্রীর কোনো রকম এন্ডোর্সমেন্ট ছাড়া হয় মনে করার কোনো কারণ নেই। আমরা দেখি নাই, তুচ্ছ একটা ঘটনা ঘটেছে, প্রধানমন্ত্রী মনিটর করছেন, ইয়েস শি ডাজ, তার ইচ্ছা ছাড়া কোনো কিছুর পাতা নড়ে না। তো যাবতীয় যা যা ঘটনা ঘটেছে আসলে ওনার এন্ডোর্সমেন্টে ঘটেছে, ওনার পরিকল্পনা ঘটেছে, উনি ইনফর্ম হয়েছেন ফর শিওর। এই যে ইন্টারনেট বন্ধ থাকবে এতগুলো দিন, এটা পলকের সিদ্ধান্ত। হারুন যে ডেকে নিয়ে গিয়ে 6 সমন্বয়ককে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে, দিয়েছে, এটা হারুন করিয়েছে। কেউ জানে না, প্রধানমন্ত্রী জানেন না, স্বরাষ্ট্রমন্ত্রী জানে না। 6 সমন্বয়ক তো পরে স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যেটা জোর করে করা হয়েছে, স্বেচ্ছায় তারা দেন নাই। সুতরাং এখন এই ট্রিকটা হবে, এই খেলাটা হবে, আমরা ধারণা করি ডাইভার্ট করার জন্য। যেহেতু ছাত্রদের একসময় দাবি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো বেশ কয়েকজনের তালিকা তারা বলেছিল যে তাদেরকে যেতে হবে, এরা কেউ কেউ যেতে পারেন। জনাব পলকের মধ্যে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে উনি প্রস্তুত আছেন, উনি রিজাইনও করে ফেলতে পারেন বা তাকে সরানো হতে পারে। জনাব ওবায়দুল কাদেরকে নিয়ে আওয়াজ হচ্ছে, তাকে নিয়ে, তাকে তো ক্ষমা চাইতে আওয়ামী লীগের এক এমপি বলছেন, সরিয়ে দেওয়া হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীকেও সরিয়ে দেওয়া হতে পারে, কারণ এখন আসলে আর কোনো উপায় নাই। এটা করে এরপর কিছু লোকজন এবার শোরগোল করা শুরু করবে, তোমাদের তো দাবি শুরু হয়েছে, তোমাদের দাবি তো মেনে নেওয়া শুরু হচ্ছে, তাহলে আর অসুবিধা কি? এসব বলবে, আমরা জানি এটা একটা হতে পারে, যদিও এটা হওয়া কঠিন, কারণ একটা স্বৈর শাসকের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হচ্ছে তার ইগো। তার ইগো তাকে এই কাজটা করতে না দেওয়ার সম্ভাবনা বেশি। তারপর আমরা যেটা সতর্ক থাকি, এটা একটা হতে পারে। আরেকটা যেটা হতে পারে, সেটা সমন্বয়ক যার বক্তব্য প্রথম আলো পাবলিশ করেছে, সেই সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজেস ইসল বিভাগের স্নাতক শ্রেণীর শিক্ষার্থী। তিনি ফেসবুক লাইভে বলেন, লাইভটা আমি শুনেছি, আজ সকাল থেকে পরিবার সহ গণভবনে গিয়ে দেখা করার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের আহ্বান জানানো হয়েছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। ঢাকার উত্তরা, খুলনা, হবিগঞ্জ, টাঙ্গাইল ও সিলেটে আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছেন, নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, সরকার কিভাবে ক্ষমতায় থাকছে আমরা বুঝতে পারছি না। এখানে আরো কিছু কথা উনি বলেছেন, যেমন এই রক্তের উপর দিয়ে তারা যাবেন না, ইত্যাদি ইত্যাদি, এবং সেটা হতে পারে না। তার মানে আমরা জেনে গেলাম আরেকটা কাজ করার চেষ্টা করা হতে পারে, আহ্বান না, তথাকথিত নিরাপত্তা দেওয়ার নামে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ডিবি অফিসে, এখনো সরকারের কোনো এজেন্সি তাদের বা তাদের পরিবারের উপরে চাপ তৈরি করে নিয়ে যেতেও পারে। নিয়ে যাওয়া হলো, আবারও ওখান থেকে প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে চাপের মাধ্যমে তাদেরকে দিয়ে কোনো ঘোষণা দেওয়ানোর চেষ্টা করা হতে পারে। মানে ডিবি অফিসে যা হয়েছে এরপর এটা করা খুব স্টুপিডিটি হবে। কিন্তু যে বললাম, এই সরকার তার খেই হারিয়ে ফেলেছে।
খুবই আনকনসিস্টেন্ট ভাবে ছিল, তো ফলে এখন কি না কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। স্বয়ং প্রধানমন্ত্রী, আমি গতকাল তার একটা স্পিচ ধরে দীর্ঘ সময় অ্যানালাইজ করে দেখিয়েছি, একটার পর একটা ব্লান্ডার উনি করছেন, শুরু থেকেই করছেন, এখনো করে যাচ্ছেন, পরিস্থিতি অনেকটুকু অ্যাপারেন্টলি নিয়ন্ত্রণে বা শান্ত হওয়ার পরও করছেন। সো এটা তারা করতে পারবেন না তাও বলছি না, সুতরাং এই সম্ভাবনাও কিছুটা দেখা যেতে পারে। প্রলোভন দিয়ে সম্ভব না, বহু বহু টাকা অফার করে এই সব ছেলেকে মেয়েকে কিনে ফেলা যাবে না, আমি একদম কারোর সাথে পরিচয় না থাকার পরও বলে দিচ্ছি। ভয়, চাপ, সম্ভাবনা আছে। এরকম কিছু দেখলেও আমরা যেমন ডিবি অফিস থেকে দেয়া স্টেটমেন্টটাকে আমরা এক ফোঁটা পাত্তা দেই নাই, ঠিক একই রকম ঘটনা আবারও হবে। আর প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে যারা পরামর্শ দেন তাদের কারো যদি ন্যূনতম এই ধরনের সম্ভাবনা থেকে থাকে তারা যেন এই প্ল্যানটা বাদ দেন, এটা বাকি আরো ব্লান্ডার করবে তাদের জন্য। তারপরে যদি হয়ে যায় আমরা আগে ভাগেই প্রস্তুত থাকি, আমরা আছি, এটা হতে পারে না। আর ওই যে বললাম, এখন যদি সত্যিকার অর্থেও সব সমন্বয়ক, এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন যেটা আছে, সবাই একত্র হয়ে যদি বলে এই দফা হয়ে গেছে, তাত্ত্বিকভাবে বলছি, আমি বলছি না কোনোভাবে তারা এটা করবেন, আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করছি, আর উপায় নাই। আজ বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে কথা বলে শুনেছি এমন এমন মানুষ নেমেছে, যারা তাদের পরিবারের সদস্যরা নেমেছে, যারা খুবই পলিটিক্সের বাইরে ছিল এবং আই হেট পলিটিক্স ধরনের মানে জেনারেশন, শুধু না বয়স্কদের মধ্যে অনেকে আছে রাজনীতি নিয়ে ন্যূনতম কোনো রকম কোনো আগ্রহ নেই, কোনো রকম কোনো কথা বলতে পছন্দ করে না, সেরকম মানুষের রাস্তায় নেমে এসছে। একটা গণ অভ্যুত্থানের মধ্যে দাঁড়িয়ে দফা আসলে 8, 9, 4, 5, 3, 6 কিছুই হয় না। দফা আসলে একটাই, দফা হচ্ছে একটাই। ওই এক দফার ভিত্তিতেই আজকের বিক্ষোভ, কাল থেকে অসহযোগ, আরো যা যা লাগে সেটাই। এই সরকারকে যেতে হবে। বহু 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 ক্ষতি রাষ্ট্রের করে গেছে, আর এক ঘন্টাও যদি থাকে সেটাও ক্ষতির কারণ হবে। আমরা চাই এক দফা এক দাবি যত দ্রুত সম্ভব। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।